আর আজকে ওই তিনটা থিওরির ভিতরেই থাকবো, আর অন্য কোনো টপিক নিয়ে যাব না, কারণ না হলে আমাদের ডিসকাশন গুলো অন্যদিকে চলে যায়, সো দ্যাট টেকস আ লট অফ টাইম। আর তিনটা থিওরি যেটা নিয়ে, আচ্ছা আমরা শুরু করতেছি। হ্যাঁ, যারা রেকর্ডিং করছো একটু কাইন্ডলি, আমি স্ক্রিন শেয়ারে চলে যাই ডিরেক্টলি, ফুল স্ক্রিনটাই শেয়ার করতেছি। আচ্ছা, তো যেটা বললাম, আমাদের যে কোর্স আউটলাইন আছে, আমি কোর্স আউটলাইনটাকে একটু সাজায় রাখছি, মানে যাতে করে সবাই আইডিয়াটা পায়। সো আমাদের কোর্স আউটলাইন টোটাল 10টা চ্যাপ্টার আছে। তো 10টা চ্যাপ্টারের ভিতরে আজকে আমি এই তিনটা নিয়ে আসলে কথা বলবো। রেজনিকের বই চ্যাপ্টার 6 যেটা ইন্টারন্যাশনাল প্যারিটি রিলেশনশিপ, ফোরকাস্টিং এক্সচেঞ্জ রেট, মাদুরা চ্যাপ্টার 7 এ ইন্টারন্যাশনাল আরবিট্রেজ এন্ড ইন্টারেস্ট রেট প্যারিটি, আর মাদুরা চ্যাপ্টার 8 এর রিলেশনশিপ এবং ইনফ্লেশন, ইন্টারেস্ট রেট এন্ড এক্সচেঞ্জ রেট। এই তিনটা চ্যাপ্টারই আসলে খুবই ওভারল্যাপিং। তো আমরা আজকে মূলত তিনটা টপিক দেখব বা তিনটা থিওরি দেখব। তিনটা থিওরি হলো, যদি আমি টপিকগুলো বলি, একটা হলো ইন্টারেস্ট রেট প্যারিটি, আরেকটা হলো পারচেজিং পাওয়ার প্যারিটি, আরেকটা হলো ইন্টারন্যাশনাল ফিশার ইফেক্ট। এই তিনটা জিনিস দেখবো, তারপরে শেষ হয়ে যাবে। তো এই তিনটা জিনিস দেখলে আমাদের আসলে এই তিনটা চ্যাপ্টারই মোটামুটি কভার হয়ে যাবে। টুকটাক কিছু জিনিস থাকবে যেটা আমরা পরে দেখে নিতে পারবো নিজেরা। আচ্ছা, সো স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, আমি কাউকে একটু কো হোস্ট করে দিলে ভালো হতো, মানে বারবার দেখা লাগে। কাকে কো হোস্ট করবো, মানে যাতে একটু এন্ট্রি গুলো দিতে পারে। আমি আছি, দিতে পারো। আচ্ছা, তাহলে আমি দিচ্ছি। আমাকে দাও। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। তো আমরা শুরু করি। স্যার, এই চ্যাপ্টারটা, যে ইন্টারন্যাশনাল প্যারিটি রিলেশনশিপটা, আমি এই জায়গাটা একটু কনফিউশনটা ক্লিয়ার করে দিই। ইন্টারন্যাশনাল প্যারিটি রিলেশনশিপটা আমাদের কিন্তু দুই জায়গায় আছে, রেজনিকের বইও আছে, মাদুরার বইও আছে। আমরা ইন্টারন্যাশনাল প্যারিটি রিলেশনশিপটা শুধুমাত্র রেজনিক থেকে দেখব, আর মাদুরার বই থেকে আমরা ইন্টারেস্টেড প্যারিটিটা শুধু দেখবো, ম্যাথ গুলা করবো। এটা থেকে থিওরি করার দরকার নাই। চ্যাপ্টার থিওরি, আই মিন ওই যে বইয়ের ভিতরে যে টপিক গুলো আছে সেগুলো পড়া লাগবে না। রেজনিকের চ্যাপ্টার 6 থেকে আমরা আইআরপি মানে ইন্টারেস্টেড প্যারিটিটা কভার করে ফেলবো। ম্যাথ রেজনিকের বইও দেখবো, মাদুরের বইও দেখবো। ওকে, সো আমরা শুরু করতেছি। একদম ফার্স্টে যে কথাটা আছে ইন্টারেস্ট রেট প্যারিটি, এটা নিয়ে স্টার্ট করি। তো ইন্টারেস্ট রেট প্যারিটির কনসেপ্টটা হলো এরকম। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি ভিডিও অন করতে পারতেছি না কারণ আমার ওয়েবক্যামটা কাজ করে না, এই কারণে। তাহলে ভালো হতো আর কি। এনিহো, ইন্টারেস্ট রেট প্যারিটি হলো এটা নিয়ে কাজ করে যে, ধরো আমাদের যদি দুইটা দেশে ইয়াটা থাকে, কি বলে, ইন্টারেস্ট রেটে যদি পার্থক্য থাকে, সো বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে কোনো বেনিফিট বা অ্যাডিশনাল প্রফিট ওইখান থেকে নিতে পারবো না। আচ্ছা, আমি জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করি। আচ্ছা, আর পুরো কনভারসেশন, পুরো ক্লাসে আমাদের ধরে নিতে হবে যে উই আর ইউএস সিটিজেন, এবং পুরো জিনিসটা আসলে ইউএস এর পার্সপেক্টিভ থেকে। সো আমি যখনই বলবো হোম কারেন্সি, হোম ইয়েটা, তখন বুঝে নিতে হবে যে আই এম টকিং অ্যাবাউট ডলার, আই এম টকিং অ্যাবাউট ইউনাইটেড স্টেটস। আচ্ছা, সো কনসেপ্টটা হলো এরকম। লেটস সে আমাদের ইউএসএ তে হলো 5% ইন্টারেস্ট রেট, আর ইউকে তে হলো 8% ইন্টারেস্ট রেট। সো আমাদের কাছে তখন মনে হইতেই পারে যে আচ্ছা, তাহলে তো আমি ইউকে তে যদি ইনভেস্ট করি তাহলে তো আমার একটা ভালো রিটার্ন আসবে, বিকজ আই উইল বি গেটিং 3% মোর। কিন্তু ইন্টারেস্ট রেট প্যারিটি মানে এই থিওরিটা আমাদেরকে বলতেছে যে হ্যাঁ, হয়তোবা ইন্টারেস্ট রেট সংখ্যায় মনে হইতে পারে যে হ্যাঁ, এক জায়গায় 5%, এক জায়গায় 8%। হাউএভার আপনি যখন এখানে ইনভেস্ট করবেন এবং তারপরে যখন এটাকে এক্সচেঞ্জ রেট মানে নিজের দেশের কারেন্সিতে ব্যাক করাবেন, তখন দেখবেন যে অ্যাকচুয়ালি আপনার আসলে কোনো লাভ হয়নি। মানে আসলে দুই দেশেই দেখবেন যে আপনি 5%ই পাচ্ছেন। বুঝতে পারছি? মানে ইন্টারেস্ট রেট প্যারিটি বলতেছে যে এখানে সবসময় একটা ইকুইলিব্রিয়াম থাকবে। কেউ কখনোই একটা ডিফারেন্ট কান্ট্রিতে ইনভেস্ট করে কোনো অ্যাডিশনাল প্রফিট করতে পারবে না। যদি সে পারে তখনই সে তার একটা আরবিট্রেজ করার সুযোগ থাকবে, এবং সে তখন ওই সুযোগটা নিবে। তখন সে চেষ্টা করবে যে আচ্ছা ঠিক আছে, আমি বিদেশে ইনভেস্ট করি, তাহলে আমি টাকাটা বেশি পাবো বা আমি রিটার্নটা বেশি উঠাইতে পারবো। এটা হলো মেইন কনসেপ্ট ইন্টারেস্ট রেট প্যারিটির ক্ষেত্রে। সো এখানে ডেফিনেশনটা এরকম দেওয়া, ইন্টারেস্ট রেট প্যারিটি ইজ অ্যান আরবিট্রেজ কন্ডিশন দ্যাট মাস্ট হোল্ড when international financial markets are in equilibrium. সো আমি যে কথাটা মাত্রই বললাম, ঘটনাটা হবে কি যে জাস্ট আমরা হয়তোবা চোখে দেখবো বা সুপারফিশিয়ালি আমরা দেখবো যে দেয়ার ইজ আ ডিফারেন্স ইন দ্য ইন্টারেস্ট রেট। হাউএভার আমরা যখন এক্সচেঞ্জ রেটটাকে কনসিডার করব, তখন আর এই জিনিসটা থাকবে না, তখন আর এই তারতম্যটা আমরা আর পাবো না। আচ্ছা, সো আমি ইন্টারেস্ট রেট প্যারিটির ইকুয়েশনটা কিভাবে আসছে সেই জিনিসটা একটু বুঝাই দিই, তাহলে সহজ হয়ে যাবে। আচ্ছা, আমার সাথে একটু জিনিসগুলো নিয়ে একটু কথা বলতে হবে, তাহলে আমার জন্য ধরতে বা বুঝতে সহজ হবে, যেহেতু আমি কাউকে দেখতে পাচ্ছি না। সো আমি ফার্স্ট অফ অল আমি ধরে নিচ্ছি যে স্পট রেট আর ফরওয়ার্ড রেট এই জিনিসটা সম্পর্কে আমরা সবাই জানি, তাই না?
স্পট রেট মানে হলো যে এই মুহূর্তে কত টাকায় সেল হচ্ছে। সো আমি যদি এইভাবে করি যে $1.20 পার পাউন্ড এটা, আর আমি ফরওয়ার্ড রেট হিসেবে ধরলাম 1.22 পার পাউন্ড, এরকম আমি দুইটা রেট লিখে রাখলাম। আচ্ছা, বিফোর দ্যাট ফরওয়ার্ড কি আমরা এক্সপেক্ট করব নাকি কোনোভাবে ক্যালকুলেট করে আমরা ফরওয়ার্ড বুঝবো? ধর এটা দেওয়া আছে, মানে এটা হয়তো মার্কেটেই বর্তমানে চলতেছে যে আপনি যদি 6 মাসের ফরওয়ার্ড রেট ধরেন তাহলে এটা 1.22, এটা মার্কেটেই আছে। আচ্ছা, সো আমি ইন্টারেস্ট রেট প্যারিটি নিয়ে যেটা কথা বলছিলাম, ইন্টারেস্ট রেট প্যারিটি ইজ অ্যান আরবিট্রেজ কন্ডিশন দ্যাট মাস্ট হোল্ড when international financial markets are in equilibrium. এখন আসি টু অল্টারনেটিভস অফ ইনভেস্টিং। এই জায়গাটা একটু আমরা সবাই ভালো করে বুঝি নিই। হ্যাঁ, টু অল্টারনেটিভস অফ ইনভেস্টিং মানে হলো যে ধর তোর কাছে টাকা আছে, এখন টাকাটা তুই কি করতে পারিস, আইদার তুই তোর নিজের দেশে মানে আমরা আমেরিকাতে আমরা ইনভেস্ট করতে পারি, অথবা আমরা কি করতে পারি, আমরা বিদেশে মানে আমাদের ইউকে তে আমরা যে ইনভেস্ট করে আসতে পারি, এন্ড দেন ইনভেস্টমেন্টটা কত দিনের জন্য করবি, লেটস সে 3 মাস। এখন এই 3 মাস ইউকে তে ইনভেস্ট করার পরে আমি ইনভেস্টমেন্টের টাকাটা কোন কারেন্সিতে পাবো, কেউ আমাকে একটু বল। আমি ইউকে তে ইনভেস্ট করলাম, পাউন্ডে পাবো না, ইউকে ইনভেস্ট করলে ওই টাকাটা পাউন্ডে পাবো। পাউন্ডে পাবো, ভেরি গুড। সো আমি 3 মাস পরে এটা পাউন্ডে পাবো, বাট আমার পাউন্ডে পেয়ে কি আমার লাভ আছে? আমি অ্যাজ অ্যান ইউএস সিটিজেন আমি পাউন্ড দিয়ে কি করব? সো আমি এটাকে কি করতে চাই, ডলারে নিতে চাই, আবার ডলারে ব্যাক করতে চাই, রাইট। সো ডলারে যে ব্যাক করব 3 মাস পরে ডলারের রেট কত হবে সেটা কি আমি জানি উইথ সার্টেনটি? না, জানি না। সো আমি কি করতে পারি, আমি আজকের দিনে বসে একটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট করে রাখতে পারি। হোয়াট ইজ দ্যাট? যে আমি আমার ডিলারের সাথে হয়তো এইভাবে একটা কন্ট্রাক্ট করলাম যে আমি আগামী 3 মাস পরে আমার কাছে পাউন্ড থাকবে, ওইটা আমি আপনার কাছে দিয়ে দিব এবং আমি আপনার কাছ থেকে ডলার কিনে নিব একটা প্রি ডিটারমাইন্ড রেট। সো এটা করলে কি হবে, আমার এক্সচেঞ্জ রেটের যে ভোলাটাইলিটি আছে সেই রিস্কটা আমার থাকতেছেই না, কারণ আমি তার সাথে একটা ফিক্সড কন্ট্রাক্টে চলে গেছি। বুঝতে পারছি আমরা এই কনসেপ্টটা? সো আমাদের কাছে দুইটা অল্টারনেটিভ আছে, একটা হলো যে আমরা আমাদের দেশে ইনভেস্ট করবো, আমাদের দেশে ইনভেস্ট করলে তার এত কোনো ঝামেলা নাই, কারণ আমরা ডলারে ইনভেস্ট করবো, ডলারেই ব্যাক পাবো, সো এটা নিয়ে কোনো কনফিউশন নাই। কিন্তু 2 নম্বর অপশনটা কি আছে, আমি আইদার আমি ইউকে তে ইনভেস্ট করে যেই পাউন্ডটা পাবো ওই পাউন্ডটাকে আমি আজকের দিনে বসে কন্ট্রাক্ট করে রাখবো যে 1 পাউন্ড সমান সমান কত ডলারে আপনি আমাকে দিবেন। আমরা কনসেপ্টটা ক্লিয়ার? মানে আমি কি পাউন্ডের রেটে হচ্ছে কি ফরওয়ার্ড আমি করবো যে আমি পাউন্ড এত রেটে হচ্ছে এখন দিচ্ছি, পরে ওই পাউন্ডে আমি যেমন ধর এই পাউন্ডে মানে আমি বলে রাখলাম যে 6 মাস পরে আমি কিন্তু আপনাকে প্রতি পাউন্ডে 1.22, এখন মার্কেটের অবস্থা যাই হোক না কেন আই ডোন্ট কেয়ার, আমাকে এই রেটে আমাকে দিতে হবে। সো সে আমার সাথে এরকম একটা কন্ট্রাক্ট করে নিল। বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, ওকে। সো তাহলে এতে করে আমার কি লাভ হলো, এতে হলো যে আমাদের এক্সচেঞ্জ রেট যে কন্টিনিউয়াসলি ভোলাটাইল একটা আচরণ করে সেই জিনিসটা আর আমাদের থাকলো না, কারণ আমরা এই জায়গাটা থেকে ফিক্সড। আচ্ছা, সো এবার গেটিং ব্যাক, আমরা এই দুইটা জিনিস যদি বুঝতে পারি যে আমাদের দুইটা অপশন ছিল, আইদার উই ক্যান ইনভেস্ট ইন ডোমেস্টিক কারেন্সি অর উই ক্যান ইনভেস্ট ইন ফরেন কারেন্সি। সো এখন এখানে একটা ফর্মুলা আসছে, ফর্মুলাটা ডিরাইভেশনটা আমি একটু দেখাই দিই তাহলে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়। সো আমরা আজকে চিন্তা করতেছি যে আমি আজকে ইউকে তে যে ইনভেস্ট করব। হ্যাঁ, আচ্ছা, সো আমার কাছে কত টাকা আছে, আমি আজকে শুরু করতেছি, আমার কাছে $1 আছে। সো আমাকে একটু কেউ বল যে আমি তো ইউকে তে ইনভেস্ট করবো, আমি ইউকে তে ইনভেস্ট করলে কি আমি ডলারে ইনভেস্ট করতে পারবো নাকি পাউন্ডে ইনভেস্ট করবো? পাউন্ডে। আমি কিন্তু এখন রাইট, আমি পাউন্ডে কনভার্ট করব, এখন পাউন্ডে কনভার্ট করব আমি কোন রেটে, এস দিয়ে নাকি এফ দিয়ে? এস দিয়ে। গুণ নাকি ভাগ? গুণ। চিন্তা করে বল। 1.2 ভাগ 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 হবে, কারণ আমি তো এখানে এটাকে পাউন্ডে ব্যাক কনভার্ট করবো, তাই না? আমার কাছে ডলার আছে, আমি ডলারটাকে পাউন্ডে নিব, তো আমাদের ভাগ করা লাগবে না? ইয়েস ইয়েস। আচ্ছা, সো এই যে ভাগটা আমি করলাম, এই ভাগটা করার কারণে আমি এখন কি পেয়ে গেলাম, আমার যে ডলারগুলো ছিল সেগুলো এখন কিসে ব্যাক হয়েছে, কিসে হয়ে গেছে, কনভার্টেড হয়েছে পাউন্ডে। পাউন্ডে। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলি, আমাদের ইউএসএ তে একটা ইন্টারেস্ট রেট আছে, আমাদের ইউকে তে আরেক ধরনের একটা ইন্টারেস্ট রেট আছে না? সো আমরা ধরে নিচ্ছি যে এটাতে হলো 5% আর এটাতে হলো ধর 8%। সো আমরা এই সুবিধাটা নেওয়ার জন্য আমরা এখন আজকে ইউকে তে ইনভেস্ট করব ফর এক্সাম্পল। আচ্ছা, সো আমি 1 বছর ইনভেস্ট করে রাখলাম। সো 1 বছর যদি আমি ইনভেস্ট করে রাখি তাহলে আমাকে 1 বছর পরে আমাকে কত টাকা দেবে? এই যেই টাকা মানে এইটা ইনভেস্ট করলাম তার সাথে আমার এই আই পাউন্ড যুক্ত হয়ে যাবে না? মানে আমি যদি 1 টাকা ইনভেস্ট করি তাহলে আমাকে 1.08 টাকা দেবে,
যদি আমি 100 টাকায় ইনভেস্ট করি বা 100 পাউন্ড ইনভেস্ট করি, তাহলে আমি 108 পাউন্ড পাবো। ক্লিয়ার এই জায়গাটা? একটু বলতে হবে, না বললে তো আমি বুঝবো না। আরেকবার আমি বলতেছিলাম যে আমি তো এই পাউন্ডটা ইনভেস্ট করে রাখছি, তাই না? এই পাউন্ডটা ইনভেস্ট করে রাখছি। এখন আমি যখন 1 বছর যাবে, 1 বছর পরে আমি কত পাউন্ড রিসিভ করব? আমি যদি 100 পাউন্ড ইয়া করি এবং তারপরে আমার যদি 8% হারে আমি যদি পাই, তাহলে আমি কত পাবো? 100 ইন্টু 1.08 না? 108 পাবো। ইয়েস, 108 পাবো না? সো বেসিক্যালি আমি কি করতেছি, পাউন্ডটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করতেছি না? হ্যাঁ, ফরওয়ার্ডেরটা। হ্যাঁ, 1 প্লাস 0.0, এখানে ফরওয়ার্ড টরওয়ার্ড নাই, এখানে হলো যে আমি একদম নর্মাল হিসাবে 8% হারে যদি কোথাও ইনভেস্ট করি, তাহলে আমি 100 টাকা 108 টাকা পাবো না বছর শেষে? হ্যাঁ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইটুক পর্যন্ত বুঝলাম। তাইলে এখন এখানে যে অ্যামাউন্টটা দেখাচ্ছে, এটা হলো আমি 1 বছর শেষে কত পাউন্ড রিসিভ করব। ফাইন। এখন এই পাউন্ড দিয়ে কি আমার লাভ আছে? আমি কিসে চাই এই জিনিসটাকে? আমি তো ইউএসএ সিটিজেন, আমি কিসে চাবো? ডলারে ব্যাক করতে। ডলারে চাবো। তো ডলারে চাইলে আমি এই যে পাউন্ডটা এখন আমি কি ডলারে নিব না, তার মানে এখানে কি মাল্টিপ্লাই করব, তাইলে আমার এটা ডলারে ব্যাক করবে। বুঝতে পারতেছি জিনিসগুলো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তার মানে আমি যে 108 পাউন্ড রিসিভ করছিলাম, সেটা যদি আমি 1.22 দিয়ে মাল্টিপ্লাই করি, দেন আই উইল গেট ইন ডলার অ্যামাউন্ট। অ্যাজ অ্যান ইউএস সিটিজেন আই উইল অলওয়েজ প্রেফার ডলার। আচ্ছা, তাইলে আমি এটা ফরওয়ার্ড মানে কি আমি এটা 1 বছর পরে পাবো? ফরওয়ার্ড মানে হলো 1 বছর পরে এই রেটে আমি কেনা বেচা করতে পারবো। মানে আমি আজকের দিনে বসে একটা কন্ট্রাক্ট করে নিচ্ছি যে আগামী 1 বছর পরে 1 পাউন্ড সমান সমান 1.22 ডলারে আমি এটাকে কিনতে পারবো, মার্কেটের কন্ডিশন যাই হোক না কেন। ওকে, এরপরে এই যে জিনিসটা পেলাম, এখন আমি যদি তোদেরকে বলি যে আমি তো এখন এটা কি পেলাম, এটা হলো যে একদম টোটাল ডলার অ্যামাউন্ট কত পেলাম। আর আমি অ্যাকচুয়ালি ইনভেস্ট কত করছিলাম জানো? কত টাকা জানি ইনভেস্ট করছিলাম, কত ডলার ইনভেস্ট করছিলাম? $1 $1 দিয়ে স্টার্ট করছিলাম না? তো আমি যদি -1 করি, তাইলে আমি পেয়ে যাব না যে হোয়াট ইজ মাই ইফেক্টিভ ইন্টারেস্ট। বুঝতে পারছি আমরা? যে এক্সাম্পলটা তোদেরকে দিচ্ছিলাম যে 100 থেকে 108 হয়েছে, তাহলে আমি যদি 100 টাকা কেটে দিই, তাহলে আমি আসলে কত টাকা ইন্টারেস্ট পেয়েছি? 8 টাকা ইন্টারেস্ট পেয়েছি, তাই না? তো সিমিলারলি আমি যেহেতু $1 দিয়ে $1 দিয়ে শুরু করছিলাম এবং আমি এত ঘটনা করে এটা পাইলাম, তার থেকে যদি -1 করে দিই, দেন দ্যাট উইল গিভ মি দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট। আচ্ছা, এটাই এখানে করা আছে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা কাটলাম, তখন আমরা এইরকম একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। তো আমরা লিখতে পারি তখন F/S 1 plus I pound -1. So that will give you the effective interest if you invest in UK. আচ্ছা, এবার আমাকে বল যে আমি যদি ইয়াতে ইনভেস্ট করি, ইউএসএ তে, আমেরিকাতে যদি ইনভেস্ট করি, তাহলে আমাকে কতটুকু ইন্টারেস্ট দিবে? আমি যদি আমেরিকাতে ইনভেস্ট করি, আমি কতটুকু ইন্টারেস্ট পাবো? 5%. 5% পাবো। তার মানে দ্যাট উইল বি ইকুয়াল টু $1, তাই না? 5%। আমি যদি আমেরিকাতে ইনভেস্ট করি, তাহলে তো আমার এত এই এক্সচেঞ্জ রেট নিয়ে কোনো ঝামেলা করার দরকার নেই, কারণ আমি তো ডিরেক্ট ইনভেস্ট করতেছি। আমার ডলারেই আমি ইনভেস্ট করবো, আমি ডলারেই রিসিভ করবো, সেখানে তো আমার কোনো এক্সচেঞ্জ রেটের ইস্যুই নেই। আর আমি একদম ক্লাসের শুরুতেই কি বলছিলাম যে ইন্টারেস্ট রেট প্যারিটি, এই কনসেপ্টটা বা এই থিওরিটা বলে যে আমি যেই দেশে ইনভেস্ট করি না কেন, আমি আমেরিকায় করি আর ইউকে তে করি আর যেই দেশেই করি, আমার ইন্টারেস্ট সব জায়গায় সমান হবে, এই কথাটা বলে। সো দ্যাট উইল গিভ, যদি আমি এখন বলি যে ইফ IRP হোল্ডস, যদি দুই দেশে সমান হয়, তখন আমি কিরকম পাবো? এই F/S 1 plus I pound -1 should be equals to $1, এরকম একটা ইকুয়েশন আমরা লিখতে পারি। কারণ যেহেতু দুই দেশেই সমান বলছে, ইউকে তে ইনভেস্ট করো আর আমেরিকাতে ইনভেস্ট করো, একই কথা, এটাই ওরা বলছে। তাহলে আমি এখান থেকে একটা ইকুয়েশন জেনারেট করতে পারি। এই -1টা ওই পাশে পাঠিয়ে দিলে +1, এই 1 plus I পাউন্ডটা ওই পাশে গেলে ডিভাইড, আর S টা ওই পাশে গেলে মাল্টিপ্লাই। তাহলে সব মিলে কি হবে? F is equal to S into 1 plus $1 divided by 1 plus I pound.
এই ইকুয়েশনটাই আমাদের বারবার কাজে লাগবে। এটাই এখানে বলা হয়েছে। আচ্ছা, এখন আমি এখান থেকে কয়েকটা কোয়েশ্চেন করব। ধর আই ডলারের ভ্যালু বেশি, আর আই পাউন্ডের ভ্যালু কম, তখন এফ এর ভ্যালু কত, মানে এফ এর ভ্যালু আর এস এর ভ্যালুর মধ্যে কে বেশি হবে আর কে কম হবে? আই ডলারের ভ্যালু বেশি, তখন এফ এর ভ্যালু কি বেশি হবে না কম হবে? এখানে কি সবসময় ধরে নিতে হবে যে আমি হলাম ডলারের নেটিভ? হ্যাঁ হ্যাঁ, ডলারে। আচ্ছা, বুঝিনি উপরে বুঝিনি। বাড়লে তো অল ওভার বাড়ার কথা। হ্যাঁ, যদি নিউমারেটর বাড়ে তাহলে তো অবশ্যই এফ এর ভ্যালু বেড়ে যাবে না? হ্যাঁ, এফ এর ভ্যালু বেড়ে যাবে। আর যদি আমার মনে হয় এগুলো নিয়ে আর বলার দরকার নেই না, লাইক আই পাউন্ড যদি বেড়ে যায় তখন এফ এর ভ্যালু কমে যাবে। ওকে, সো আমি জাস্ট ধরে নিচ্ছি আজকে মানে এখানে কি অ্যাজাম্পশন হলো যে মানে আমি সবসময় মানে আমার হোম কান্ট্রি ইউএস হবে, তাই ডলারের রেটটাই আমার কাছে মেইন জিনিস হবে, এটাই হ্যাঁ কি হ্যাঁ অ্যাজাম্পশন হ্যাঁ, এই থাকবে? অ্যাজাম্পশনটাই মানে আমি যে ক্লাসের শুরুতে বললাম না যে আমাদের পুরো দিন আজকে পুরো ক্লাস ধরে আমাদের ধরতে হবে যে আমরা ইউএস সিটিজেন, আমরা ডলারে ইনভেস্ট করি, আমাদের হোম কারেন্সি ডলার, পুরো পুরো ক্লাসে এই অ্যাজাম্পশনটা থাকবে। আচ্ছা, সো অ্যাজ আই ওয়াজ সেইং যে আই ডলারটা যদি বেড়ে যায় তাহলে তোরা কি বলতেছিস যে এফ এর ভ্যালু কি বাড়বে নাকি কমবে? বাড়বে। আচ্ছা, তাহলে এফ এর ভ্যালুটা তাহলে আমি ধরে নিতে পারি যে লেটস সে আমার এস এর ভ্যালুটা আমি বলছিলাম যে $1.20 পার পাউন্ড, তাহলে এফ এর ভ্যালুটা আমি তখন ধর লিখলাম 1.25 পার পাউন্ড। এখন আমাকে একটু কেউ বল যে এখানে কোন কারেন্সিটা অ্যাপ্রিসিয়েট করলো আর কোন কারেন্সিটা ডেপ্রিসিয়েট করলো, এই জিনিসটা বোঝা ইম্পর্টেন্ট। কারেন্সি অ্যাপ্রিসিয়েট এবং ডেপ্রিসিয়েট কে কোনটা করলো আমাকে একটু বলো। ডলার ডেপ্রিসিয়েট করছে ডলার। হ্যাঁ, ডলার ডেপ্রিসিয়েট করছে আর পাউন্ড অ্যাপ্রিসিয়েট করছে। এটা কিভাবে বুঝলো? কারণ আগে এক পাউন্ডের দাম ছিল 1.20 পাউন্ড, সরি ডলার, আর এখন এক পাউন্ডের বর্তমান দাম কত? 1.25। তাহলে কি দাম বেড়ে গেল না? তাহলে কে অ্যাপ্রিসিয়েট করলো? পাউন্ড অ্যাপ্রিসিয়েট করলো। যদি পাউন্ড অ্যাপ্রিসিয়েট করে তাহলে ডলার অবশ্যই ডেপ্রিসিয়েট করছে, তাই না? তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে ফরওয়ার্ডের ভ্যালু যদি বেড়ে যায় তখন আমরা এটাকে বলবো হলো ফরওয়ার্ড ডিসকাউন্ট। কারণ দেখো, এফ এর ভ্যালু যখন বেশি তখন আমার ডলার ডেপ্রিসিয়েট করে এবং আমাদের পুরো ম্যাথই বা সবকিছুই আমরা হলো ডলারের রেসপেক্টে চিন্তা করি। সো তার মানে হলো যে এফ এর ভ্যালু যখন বড় হয়ে যায় তার মানে ডলার ডেপ্রিসিয়েট করে। সো দিস ইজ নোন অ্যাজ আ ফরওয়ার্ড ডিসকাউন্ট। আর এফ এর ভ্যালু যদি এস এর চেয়ে ছোট হয় তখন সেটাকে আমরা বলি ফরওয়ার্ড প্রিমিয়াম। আমি কি এই কনসেপ্টটা বুঝাতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এই কথাটাই আমি এখানে লিখছি, ফরওয়ার্ড প্রিমিয়াম মানে কি এবং ফরওয়ার্ড ডিসকাউন্ট মানে কি। আবার এখানে এটাও বলছি যে হায়ার ইন্টারেস্ট রেট উড লিড টু ডেপ্রিসিয়েশন অফ দ্যাট কারেন্সি। এখন আমরা তো এগুলো বুঝলাম, বাট এটা ইনটুইটিভলি এই জিনিসটা একটু বুঝতে হবে যে এখানে আসলে ঘটনাটা কি ঘটতেছে। মানে এখানে ডেপ্রিসিয়েট বা অ্যাপ্রিসিয়েট কেন করতেছে? আমি ধর আরেকটা ইকুয়েশন লিখি এখানে। ইকুয়েশনটা ছিল এরকম, এফ ইকুয়ালস টু এস 1 প্লাস আই ডলার আর হলো 1 প্লাস আই পাউন্ড। সো আমরা আমাদের আগের ইকুয়েশনে আমাদের আগের অ্যাজাম্পশনটাতে আমরা আসতেছি। আমরা বলতেছি যে আমরা যদি আমাদের দেশে ইনভেস্ট করি তাহলে 5% পাবো, আর যদি আমরা ইউকে তে ইনভেস্ট করি তাহলে আমরা 8% পাবো। সো এই অ্যাজাম্পশনটাই আমরা ধরে নিচ্ছি। হ্যাঁ, এখন আমাকে কেউ একটু বলতে পারবা যদি এই সিচুয়েশন হয় যেখানে আই পাউন্ডের ভ্যালু বেশি, তখন এফ এর ভ্যালু কি হবে? বড় হয়ে যাবে না ছোট হয়ে যাবে? কমবে না, ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাবে। ভেরি গুড। তার মানে ফরওয়ার্ডের ভ্যালু ছোট হয়ে যাবে, দেন স্পট রেট। এখন কথাটা হলো কেন হবে? আমি যদি একটু নাম্বারে লিখি তাহলে হয়তো বুঝতে সহজ হবে। তার মানে এস এর ভ্যালু যদি আগে 1.20 থাকতো তাহলে এখন ফরওয়ার্ডের ভ্যালু হয়ে গেছে লেটস সে 1.18 পার পাউন্ড। আচ্ছা, এখন কথাটা হলো
আমাকে এবার কেউ একটু বলো তো, কে অ্যাপ্রিসিয়েট করলো আর কে ডেপ্রিসিয়েট করলো? ডলার অ্যাপ্রিসিয়েট করলো আর পাউন্ড ডেপ্রিসিয়েট। ভেরি গুড, ডলার অ্যাপ্রিসিয়েট করলো আর পাউন্ড ডেপ্রিসিয়েট করলো। আচ্ছা, এখন আমি এটাকে একটু ইনটুইটিভলি বুঝাই যে কেন এই ঘটনাটা ঘটলো। দেখো, আমরা কি বলছি যে আমাদের আমেরিকাতে এখন রেট কম আর পাউন্ড ইউকে তে হলো রেটটা বেশি। সো আমি এই সুযোগটা নেওয়ার জন্য আমি কি করলাম, আমি হলো ইউকে তে ইনভেস্ট করলাম, মানে লন্ডনে ইনভেস্ট করলাম। আচ্ছা, ইনভেস্ট করার পরে আমি এখন দেখ, এই যে ইনভেস্টটা করলাম 8%, এরকম ইনভেস্টরের সংখ্যা তো একজন না, এরকম তো ইনভেস্টর হাজার হাজার মানুষ আছে, তাই না? তো তারা প্রত্যেকেই আজকের দিনে বসেই এই ফরওয়ার্ড কন্ট্রাক্টটা করে রাখবে না, যেটা আমি আজকে একদম ক্লাসের শুরুতেই বলছিলাম, যেটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট করে রাখবো, যাতে আমি ওই দিনে কিরকম ভোলাটাইলিটি থাকে সেই জিনিসগুলো না, যাতে আমার কোনো ধরনের রিস্ক না থাকে, একদম ক্লাসের শুরুতেই বলছিলাম। তাইলে আমার মতো এরকম ফরওয়ার্ড কন্ট্রাক্ট এরকম হাজারটা মানুষ করবে। সো প্রত্যেকেই এই জায়গাটা একটু চিন্তা করে দেখ, প্রত্যেকেই কি করতেছে, অ্যাকচুয়ালি ফরওয়ার্ড কন্ট্রাক্ট যখন করতেছে আমার হাতে পাউন্ড চলে আসবে। সো আমি কি করতেছি বলতো, পাউন্ডটা কি সেল করতেছি না বাই করতেছি মার্কেটে? এই কন্ট্রাক্টটাতে যখন যাচ্ছি পাউন্ড কি করতেছি না, আমি কিন্তু ফরওয়ার্ড কন্ট্রাক্ট বলতেছি, ফরওয়ার্ড মানে আমার হাতে যখন পাউন্ড চলে আসছে, কিন্তু আমি পাউন্ড দিয়ে করবোটা কি, আমার তো ডলারে আনতে হবে, তাই না? পাউন্ড সেল করে ডলার বাই করব। হ্যাঁ, আমি পাউন্ড গুলাকে সেল করে দিব আর ডলার গুলাকে আমি বাই করব। তাহলে এখন আমাকে একটু যে ইকোনমিক্সের সাপ্লাই ডিমান্ড হিসেবে চিন্তা কর। আমি যদি কোনো কিছু সেল করা শুরু করি তাহলে ওটার কি সাপ্লাই বেড়ে যায়, আর আমি যদি কোনো কিছু কেনা শুরু করি তাহলে ওই জিনিসটা ডিমান্ড বেড়ে যায়। তো কোনো একটা প্রোডাক্টের যদি ডিমান্ড বেড়ে যায় তাহলে কি ওই জিনিসটার দাম কমে নাকি বাড়ে? বাড়ে। বাড়ে। ওই কনসেপ্ট অনুযায়ী হলো ডলারটা অ্যাপ্রিসিয়েট করে। ক্লিয়ার এই জায়গাটা? হ্যাঁ, ওকে, তাহলে আমরা এখান থেকে এই জিনিসটাই বুঝলাম যে কোনো একটা দেশে যদি এরকম হয় যে ইন্টারেস্ট রেটে একটা পার্থক্য আছে, বাট এই পার্থক্যটা আসলে বেশি দিন টিকবে না বা সবসময় থাকবে না, বিকজ এটা আবার ফরওয়ার্ড রেটে এই কারেকশনটা হয়ে যাবে, এবং কারেকশন হয়ে আমরা দেখবো যে আসলে ইনফ্যাক্ট মানে দুই দেশের থেকে আসলে আমরা কোনো ধরনের বেনিফিট পাবো না। সো দ্যাট মিনস আমি আমেরিকাতে ইনভেস্ট করলে আমি যেই পরিমাণ ইন্টারেস্ট পাইতাম, আমি ইউকেতে ইনভেস্ট করলে আসলে একই পরিমাণে পেতাম। মানে দ্যাটস হোয়াট ইন্টারেস্ট রেট প্যারিটি বলে। এখন কিন্তু পৃথিবীতে এরকম রিয়েলিস্টিকলি কাজ করে না, বা এরকম পারফেকশন ভাবেও কাজ করে না। এখানে মার্কেটে অনেক ধরনের ইমপারফেকশন আছে। তো এটা নিয়ে আমরা কিছু ম্যাথ করবো আজকে এখন। আচ্ছা, আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বলছি এটা এখানে লেখা আছে, যে প্রথমে আমরা হলো ইউএসএ থেকে বড় করব, আরো কি কি যেন আছে। আমার মনে হয় এগুলো আমার এমনি বলার চেয়ে আমি যদি একটা ম্যাথ করে দেখাই তাহলে এটা আরো সহজভাবে বোঝা যাবে। রাকিন চ্যাট বক্সে একটা কোশ্চেন করছে। কি কোশ্চেন ছিল? আমি যে 6 মাস পরে পাউন্ড সেল করে ডলার কিনবো, এটা কি কন্ট্রাক্ট বাই করা নাকি কন্ট্রাক্ট সেল করা? আচ্ছা, কন্ট্রাক্ট বাই করা নাকি সেল করা? এখানে তো আসলে কন্ট্রাক্ট বাই সেল না, কনসেপ্ট হলো এরকম যে আমি একটা কন্ট্রাক্টে যাচ্ছি যেখানে আমি পাউন্ড সেল করে দিব আর ডলার কিনবো, এটা বলতে পারিস। মানে আমি যে 6 মাসের পরে যে কন্ট্রাক্টটা যাচ্ছি, সো দ্যাট উড বি, মানে তোর কোশ্চেনের অ্যান্সারটা হবে এরকম যে আমি এমন একটা কন্ট্রাক্টে যাচ্ছি যে আমি 6 মাস পরে আমার হাতে থাকা পাউন্ড গুলো বিক্রি করে দিব এবং আপনার কাছ থেকে আমি ডলারটা কিনে নিব। সো দিস ইজ দ্য কন্ট্রাক্ট। আচ্ছা, এখন আমরা একটু ম্যাথ করি। ম্যাথ করলে এই এতক্ষণ ধরে যা যা বললাম সেই জিনিসগুলো আরো সলিডিফাইড হবে। সো ম্যাথ করার জন্য আমরা চলে যাব হলো একদম ডিরেক্ট প্রবলেমের কোয়েশ্চেন নাম্বার 3 তে। 3 নাম্বারটা। আচ্ছা, তো সবার নিশ্চয়ই মনে আছে আমাদের আমরা যে ফর্মুলাটা লিখছিলাম, F/S 1 প্লাস I পাউন্ড ইজ ইকুয়াল টু 1 প্লাস I ডলার। এটা একটা ফর্মুলা ছিল, তাই না? যে আমি ইউকে তে ইনভেস্ট করলে যে টাকা পাবো আর ইয়াতে ইনভেস্ট করলে ইউএসএ তে ইনভেস্ট করলে কত টাকা পাবো। সো দিস ইজ ইওর ফর্মুলা। সো এই ধরনের মানে আমাদেরকে যখন কোয়েশ্চেন করবে যে আইআরপি হোল্ড করে কি করে না, তখন মনে রাখতে হবে
যে এই ফর্মুলার বেসিসে আমাদের কাজ করা লাগবে। সো আমি আজকে এখন করতেছিল কোয়েশ্চেন নাম্বার 3 রেজনিকের। কোয়েশ্চেনটা এরকম, সবাই একটু ভালো করে দেখি। কারেন্টলি দ্য স্পট এক্সচেঞ্জ রেট is $1.50 per pound. আমি কোশ্চেনগুলো লিখে রাখতেছি। S equals to $1.50 per pound and 3-month forward exchange rate is $1.52. F is equal to $1.52 per pound. আচ্ছা, আমি কোশ্চেন ফার্দার না যাওয়ার আগে আমি জাস্ট একটা ছোট্ট কোশ্চেন করতেছি। সেটা হলো আমাকে একটু বলো যে কোন কারেন্সি অ্যাপ্রিশিয়েট করলো আর ডেপ্রিশিয়েট করলো, কে অ্যাপ্রিশিয়েট আর কে ডেপ্রিশিয়েট? পাউন্ড অ্যাপ্রিশিয়েট করছে আর ডলার ডেপ্রিশিয়েট। ভেরি গুড, ওয়েল ডান। এরপরে আমাদের আরো ইনফরমেশন আছে। 3-month interest rate is 8% per annum in US and 5.8 in UK. সো আমরা এই ইনফরমেশনগুলো একটু লিখে রাখি। I dollar is equal to হলো 8% আর I pound হলো আমাদের 5.8%. Assume that you can borrow as much as 1.5 million or 1 million pound. আচ্ছা, determine whether interest rate parity is currently holding. এই কোশ্চেনটা যখন দিবে তখন রুলসটা হলো এরকম, তোর যে ইকুয়েশনটা আছে না, এই ইকুয়েশনটাকে দুইটা ভাগে ভাগ করে নিবি, মানে লেফট রাইট। সো ইকুয়েশনের লেফট অংশটা দেখ, F by S 1 plus I pound। এই ফর্মুলাতে আমি যদি আমার যা যা ইনফরমেশন ছিল, আমি F এর ভ্যালু জানতাম, আমি S এর ভ্যালু জানতাম, ওই ইনফরমেশনগুলো যদি আমি এখানে প্লাগ ইন করি, আমি F এর ভ্যালু জানি, আমি S এর ভ্যালু জানি, I ডলার ভ্যালু জানি, আমি I পাউন্ডের ভ্যালু জানি। সো ওগুলো যদি আমি এখানে প্লাগ ইন করি তাহলে আমি কত পাচ্ছি? 1.028। আচ্ছা, এই ভ্যালুটা এখানে থাকবে। কোশ্চেন ছিল হ্যাঁ, আমরা যে অ্যাপ্রিশিয়েট ডেপ্রিশিয়েট এর তো আমরা হচ্ছে ফরওয়ার্ড রেট আর স্পট রেটের ডিফারেন্স দিয়ে বুঝতেছি, তাই না? রাইট, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে আমরা হলো এই ইকুয়েশনটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি, একটা লেফট হ্যান্ড সাইড, একটা রাইট হ্যান্ড সাইড। সো আমি ফার্স্ট লেফট হ্যান্ড সাইডটা দেখে নিলাম যে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু হলো 1.028 আর আমি রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা দেখে নিলাম 1.020। এখন খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারতেছি কোন পাশটা বড়, কোন পাশটা বড়? আমেরিকা সাইড বড় নাকি ইউকে? ইউরোপের সাইডটা বড়। ইউকে সাইডটা বড়। আচ্ছা, ও একটা অ্যাডজাস্টমেন্টের কথা বলি নাই, সেটা হলো যে এখানে কিন্তু রেটটা ছিল পার অ্যানাম, এটা পার অ্যানামে ছিল, কিন্তু কোয়েশ্চেনটা ছিল 3 মান্থে। সো আমার এই জায়গা থেকে কিন্তু এই কারেকশনটা করা লাগবে। কারেকশনটা হলো যে 8% ডিভাইডেড বাই 4, আবার 5.8% ডিভাইড বাই 4। কেন ডিভাইড বাই 4? কারণ এটা কিন্তু 3 মাসের হিসাব করতে বলতেছে, 3 মাস, কিন্তু রেটটা কিসে দেওয়া? পার ইয়ার। সো আমার এই কনভার্সনটা করা লাগবে। থ্যাংক ইউ প্রীতি, এই জিনিসটা আমি মিস করে গেছি। আচ্ছা, আমি I ডলার লিখলাম, I পাউন্ড লিখলাম, এই ভ্যালুগুলো লিখলাম, এন্ড দেন আমি ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করে আমি দেখলাম যে 1.028 টা বড় 1.020 চেয়ে। সো তোরা এখন বলতেছিস যে তার মানে আমার ইউকে সাইড বড় দেন ইউএস। সো আমাকে এখন বল যে কোথায় ইনভেস্ট করবে আর কোথায় ইনভেস্ট করবি না? ইউকে তে ইনভেস্ট করব। ইউকে তে ইনভেস্ট করবি কোন জায়গা থেকে? টাকা নিয়ে ইউএস থেকে। ইউএস থেকে বড় করে, ইউএস এর ব্যাংক থেকে বড় করে ইউকে তে যে আমি ইনভেস্ট করব, তাই না? হ্যাঁ। আচ্ছা, রাইট, এই জিনিসটা এখানে ঘটবে। সিন্স দ্য ইউকে সাইড ইজ গ্রেটার দ্যান দ্য ইউএস সাইড, আইআরপি ডাজ নট হোল্ড। তাই আমি কি করব? আই উইল বরো ফ্রম ইউএস এন্ড ইনভেস্ট ইন ইউকে উইথ ফরওয়ার্ড সেল। আচ্ছা, এরপরে এখন হলো আমার একটু ম্যাথ করা লাগবে। ম্যাথ করে আমাদের দেখা লাগবে যে আচ্ছা ঠিক আছে, আমি যদি অ্যাকচুয়ালি এই কাজটা করতাম তাহলে আমি কত টাকা প্রফিট জেনারেট করতে পারবো। সো তোরা কিন্তু ইয়াটা ধরে ফেলছিস যে আমি কি করতেছি, আমি হলো বড় করব ডলার আর আমি ইনভেস্ট করব পাউন্ডে। সো ফার্স্ট অফ অল স্টেপ নাম্বার 1, আমার কাছে তো টাকা নাই, আমি তো এখন ব্যাংকে থেকে বড় করবো। আমি কত ডলার বড় করব? 1.5 মিলিয়ন ডলার বড় করলাম। তারপরে আমি এটাকে পাউন্ডে কনভার্ট করলাম। কেমনে পাউন্ডে কনভার্ট করে? কারণ আমার স্পট রেট জানা ছিল, আমার স্পট রেট দেওয়া ছিল হলো 1.50, S equals to $1.50 পার পাউন্ড, এটা কোশ্চেনে দেওয়া আছে। আর এফ এর ভ্যালুটা দেওয়া ছিল 1.52 পার পাউন্ড। সো আমি কি করলাম, আমি এটাকে ভাগ করলাম, তাহলে আমি পাউন্ডে ব্যাক করাইতে পারলাম, মানে পাউন্ডে আনতে পারলাম। এরপরে আমি এটা ইউকে তে 3 মাসের জন্য ইনভেস্ট করব, এবং আমি জানি যে আমার 3 মাসের রেট কত। আমার 3 মাসে আমি যদি পাউন্ডে ইনভেস্ট করি আই উইল গেট 1.45%। সো আমি যদি এটাকে মাল্টিপ্লাই করে দিই দেন আই উইল গেট 1.1014500, এটা পেলাম। কিন্তু এটা তো আমি পাউন্ডে রাখতে চাই না, আমি এটাকে ডলারে ব্যাক করাইতে চাই। সো আমি যখন ডলারে আনবো, আমি এটা হ্যাঁ ঠিক আছে।
সো তখন আমি কি করলাম, এই যে পাউন্ড গুলো আছে এই পাউন্ড গুলাকে আমি 1.52 দিয়ে যখন মাল্টিপ্লাই করছি তখন আমি এটাকে ডলারে আনতে পারছি, এন্ড দ্যাটস মাই ডলার অ্যামাউন্ট। এরপরে ডলারে এখন কিভাবে আনা হলো? এটা না ফরওয়ার্ড রেট তো 1 বছর পরে দেওয়ার কথা না? হ্যাঁ 1 বছর আমরা আসলে 3 মাস নিয়ে কাজ করতেছি। সো হ্যাঁ, এই যে ডলারটা আসছে এটা অ্যাকচুয়ালি 3 মাস পরে তুমি রিসিভ করছো। মাজিদ বুঝছো? মানে এই যে অ্যামাউন্টটা লিখছি এটা আসলে আজকের দিনে না, রাদার এটা 3 মাস পরে তুমি এই ডলার অ্যামাউন্টটা রিসিভ করবা বা করছো। আচ্ছা, সো তারপরে কি করতে হবে? এখন তো ওই যে তুমি না একটা বড় করছিলা 1.5 মিলিয়নের একটা লোন আছে, ওই লোনটাকে রিপে করতে হবে, কিন্তু লোন রিপে করার সময় তো অবশ্যই সে তোমার কাছ থেকে ইন্টারেস্ট ছাড়া রাখবে না। সো তোমাকে আবার ইন্টারেস্টও দেওয়া লাগবে, কিন্তু ইন্টারেস্টটা কত পার্সেন্ট ইন্টারেস্ট দিবা? তুমি তো আমেরিকা থেকে বড় করছো, তো আমেরিকাতে কত পার্সেন্ট চলে? 2%। তাই তুমি ওকে কত টাকা ব্যাক করবা? ওকে ব্যাক করতে হবে হলো 1530000। তাহলে তুমি রিসিভ করলে হলো 1542040 আর ব্যাক করলে 1530, সো দ্যাট উইল গিভ ইউ 12040। দিস ইজ ইওর প্রফিট। এটাকে আমরা বলতে পারি আমাদের আরবিট্রেজ প্রফিট বা কাভার্ড ইন্টারেস্ট, কি জানো ছিল, আরবিট্রেজ প্রফিট, সিআইএ। আচ্ছা, এটা কি ইনফ্লেশনের হিসাব করা হবে না? বললো না, এখানে পরে ইনফ্লেশন টাকাটা পাচ্ছে না, এই জায়গায় ইনফ্লেশন হিসাব করা হবে না। আইআরপি তে ইনফ্লেশনের হিসাব নাই। এখানে আইআরপি ছিল ইনফ্লেশন রেট দিয়ে, ওইটা কি এই চ্যাপ্টার গুলো ছিল না বাইরে ছিল? ইনফ্লেশন হলো মাদুরার বই থেকে, ওটা চ্যাপ্টার 8, ওটা পরের চ্যাপ্টার। মানে টপিকটা কি এটাই ছিল? টপিকটা মানে স্যার তো দুইটাই দিছে, রেজনিকে চ্যাপ্টার 6 দিছে আর মাদুরার চ্যাপ্টার 8, ওটা মানে কানেক্টেড চ্যাপ্টার তো এই কারণে। বাট আমি যেটা নিয়ে কথা বলতেছি আজকে এই থিওরিতে স্যারের ওই কোশ্চেনটা না, ওটা অন্য থিওরির কোশ্চেন। আচ্ছা, এটা গেল। এরপরে সি নাম্বার কোশ্চেনটা হলো যে আচ্ছা ঠিক আছে, আমরা তো বুঝলাম যে আইআরপি হোল্ড করে নাই। তখন আমাদের ম্যাথটা আমরা যে সলভ করলাম আমরা তো দেখলাম যে আমাদের আইআরপি হোল্ড করে নাই, কিন্তু আমি যদি আইআরপি কে হোল্ড করাইতে চাই তখন কি করতে হবে? তখন কি করবো যে এফ এর ভ্যালুটা তখন আমরা রাখবো না, মানে কারণ আমরা জানতে চাই যে এখানে এফ এর ভ্যালু তো 1.52 দিল, কিন্তু এই 1.52 দেওয়ার কারণে আমরা দেখলাম যে আমাদের আইআরপি টা হোল্ড করতেছে না। হোয়াট অ্যাবাউট যদি আমাদেরকে বলে যে না আইআরপি তোমার হোল্ড করতে হবে, তখন কি হবে? তখন আমরা দেখবো যে আমরা যখন এফটাকে আননোন রাখবো এবং বাকি সব ইনফরমেশন যখন প্লাগ ইন করবো তখন আমরা দেখতেছি যে এফ এর ভ্যালুটা আসবে 1.5081, যেটা আমরা দেখছিলাম হলো 1.52। সো তার মানে হলো যে পাউন্ডের অ্যাপ্রিসিয়েশন ঘটবে কিন্তু এত বেশি ঘটবে না। আমাদের এস এর ভ্যালু ছিল তো $1.50। সো আইআরপিটা হোল্ড করাইতে হলে এফ এর ভ্যালুটা আসলে এত হইতে হবে, তখন আমাদের আইআরপিটা হোল্ড করবে। এই ম্যাথটা আমরা করলাম। তারপর কোশ্চেন নাম্বার করা যেখানে আমরা ইউকে থেকে নিয়ে ইউএসএ তে ইনভেস্ট করি। বুঝিনি আবার, সরি। একটা ম্যাথ করা যেখানে আমরা মানে রিভার্সটা করি, যে ইউকে থেকে আচ্ছা রিভার্স, কনসেপ্টটা সেমই থাকবে না, দেখতেছি এই ম্যাথটাতেই ছিল এ নাম্বার ম্যাথটা। এটা হলো আমেরিকা অস্ট্রেলিয়ার সাথে এটা কানেকশন, মানে ইউকে হোক অস্ট্রেলিয়া হোক যেটাই হোক ঘটনা হচ্ছে। তো তোকে আবারও এই যে এটারই কোশ্চেন নাম্বার 4 যেটা 4 এর এ, এখানে হলো তোকে স্পট রেট দিয়ে দিচ্ছে, তোকে ফরওয়ার্ড রেট দিয়ে দিচ্ছে, 1 ইয়ার ইন্টারেস্ট রেট দিয়ে দিচ্ছে, ইউ মে বড় হাবিজাবি এগুলো বলছে, ডিটারমাইন ইফ আইআরপি ইজ হোল্ডিং অর নট। সো আবারও সেম ভাবে আমি দুইটা ভাগে ভাগ করে নিব, আমি লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড চেক করবো, এবং লেফট হ্যান্ড সাইডে আমি দেখলাম যে এবার এই যে তোর কোশ্চেন অনুযায়ী ভ্যালুটা কিন্তু এখানে কম, এবং আমরা ইয়াতে দেখলাম আমেরিকাতে দেখলাম যে ভ্যালুটা বেশি। সো হোয়াট উইল ইউ ডু ইন দিস কেস? বলতো কোথা থেকে বড় করবি, কোথা থেকে ইনভেস্ট করবি বল? আমেরিকাতে ইনভেস্ট করব, অস্ট্রেলিয়া থেকে বড় করে। রাইট। সো এই যে তুই এটা ধরতে পারলি, এখন এইভাবে করেই ম্যাথ করা লাগবে। বি নাম্বার ম্যাথটা আমি কেটে রাখছি বিকজ এটা স্যার ক্লাসে করাচ্ছিল, কিন্তু অ্যানসারটা পরে কেন যেন মিলতেছিল না। সো এটা মনে হয় না স্যার দিবে, সো এটা আমরা বাদ রাখতে পারি। আচ্ছা ঠিক আছে, আমার বেসিক্যালি এই টাইপের ম্যাথে যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে যেমন ধর এর আগেরটাতে কি হয়েছে যে আমরা যেহেতু ইউএস থেকে টাকা নিয়ে ইউকে তে ইনভেস্ট করছি, সো আমরা হচ্ছে যখন ব্যাক নিছি মানে ওই টাকাটা তো প্রফিটটা তো ইউএস তে ব্যাক নিছি, এই জন্য আমরা ওটা ইউএস তে কনভার্ট করছি। কিন্তু এখানে যদি আমরা সাপোজ ইউকে তে মানে ইউকে থেকে টাকা নিয়ে আমি যদি ইউএসএ তে ইনভেস্ট করি, ওইটাকে আমরা আবার ডলারে কেন কনভার্ট করে মানে প্লাস মাইনাস করতেছি যে কতটুকু প্রফিট হলো? মানে আমরা ইউকে এর মানিতেই তো দেখতে পারি না যে
আচ্ছা আচ্ছা ও মানে না এখানে কনসেপ্টটা হলো এরকম যে মানে তুই যেহেতু ইউএস সিটিজেন মানে তোর সবকিছুই হলো ইউএস এর পার্সপেক্টিভে দেখতে হবে। এই কারণে দেখ ওরা প্রত্যেকটা জিনিসই এই কাজটাই করে যে সব মানে একদম লাস্টে প্রফিট যে অ্যামাউন্টটা দেখায় ওটা ওরা ডলার অ্যামাউন্টে দেখায়। আচ্ছা মানে থিওরি এটা এরকম আর কি যে ওদের লাস্টে যে প্রফিট, হ্যাঁ যদি তোকে আবার কোয়েশ্চেনটা রিভার্স করে দেয় যে বললো যে তুমি প্রফিটটা বের করো বাট ইয়ার পার্সপেক্টিভ থেকে, অস্ট্রেলিয়ান ইনভেস্টর পার্সপেক্টিভ থেকে, তখন তো তুই ইয়াতে রেখে দিবি। রাইট ওকে আচ্ছা আর তুই যেই কোয়েশ্চেনটা বলছিলে যেটা যদি উল্টা দিকে হতো তাহলে কি হতো, এইরকম কোয়েশ্চেন আছে বইয়ে ছিল। হ্যাঁ 6 টা এরকম। আচ্ছা 6.2 হ্যাঁ আচ্ছা তাহলে এটা কি বলা লাগবে নাকি না এটা ডান? না বুঝতে পারছি আমি, এটাই আর কি ইয়ে ছিল যে কনভার্ট করাটা তো ঝামেলা। ঠিক আচ্ছা 6.2 যেহেতু সিমিলার এটা তাহলে বাসায় একটু নিজেরা দেখে নিও। আর আমি দেখি যে এইখান থেকে আর আমার নতুন করে কিছু বলার আছে কিনা। আমি আজকে একটু শর্ট যাচ্ছি কারণ হলো যে যেহেতু 3টা থিওরি নিয়ে কথা বলতে হবে আমি বলে দিই কি কি আছে। ইন্টারেস্ট রেট প্যারিটি আমি বলছি, ফর্মুলাটা কিভাবে ডিরাইভ করতে হয়েছে বলছি। আরবিট্রেজ পোর্টফোলিওটাই যে আমি ফর্মুলা বোঝানোর সাথে সাথে বলে ফেলছি যে আমি ফার্স্টে হলো বড় করব, তারপর লেন্ড করব, এরপরে আবার সেল করব ফরওয়ার্ড মার্কেটে। আচ্ছা ইন্টারেস্ট রেট প্যারিটির ইকুয়েশন আনছি, এরপরে আরেকটা ডিরাইভেশন আছে এবং ডিরাইভেশন গুলো সাধারণত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কারণ স্যার বলছিল যে কোনো না কোনো একটা ডিরাইভেশন পরীক্ষায় দিবে। তো এখানে আরেকটা ডিরাইভেশন আছে, এই ডিরাইভেশনটা তাহলে একটু দেখাই দিই। ডিরাইভেশনটা এরকম যে আমরা তো এই ফর্মুলাটা পর্যন্ত আনতে পারছি তাই না সবাই, f equals to s 1 plus i dollar by 1 plus i pound। সো স্যার বলতেছে যে আচ্ছা আমরা আরেকটা ফর্মুলা এখানে তৈরি করতে পারি which will be like this। s টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমার কি হয়ে যাচ্ছে, আমি এখানে লিখি। ফর্মুলাটা ছিল এরকম f is equal to s 1 plus i dollar 1 plus i pound। তো সেই হিসেবে এখন আমরা যদি একটু এটাকে এদিক সেদিক করি আমাদের আসবে এরকম f by s is equal to 1 plus i dollar আর একটা হলো 1 plus i pound। তো একদম সহজ কথায় বললে f is equal to this আর s is equal to this। আচ্ছা এখন আমি যদি দুই পাশ থেকে এখান থেকে যদি f minus s করি তাহলে আমি কি পাবো 1 plus i dollar minus 1 plus i pound আর এখানে নিচে থাকতেছে 1 plus i pound। তাহলে এখান থেকে আমি যদি আরেকটু ছোট করি কি হবে 1 এ আর 1 এ কাটা যাবে i dollar আর i pound এটা বেঁচে থাকবে i dollar minus i pound আর এখানে কি থাকবে 1 plus i pound। ঠিক লিখতেছি? ঠিক আছে এখানে থাকতেছে 1 plus i pound। এই জায়গাটাতে একটা কনফিউজিং ঘটনা ঘটবে এখন, সেটা হলো যে আমি যদি এখন এই 1 plus i poundটা এখানে নিয়ে আসি তাহলে কি হবে f minus s by s 1 plus i pound is equal to i dollar minus i pound। দ্যাটস দ্য ইকুয়েশন। এখন স্যার বলতেছে যে এই জায়গাটাকে যদি আমরা নেগলিজিবল ধরি মানে i pound মানে এখানে তো আসলে মাল্টিপ্লাই করলে কত হবে 1.01 বা 1.02 or সামথিং। সো এই পার্টটাকে যদি আমরা নেগলেক্ট করি মানে i পাউন্ডের ভ্যালুটাকে যদি আমরা নেগলেক্ট করি তখন আমরা দিস ক্যান বি রাফলি অ্যাপ্রক্সিমেট, একদম ইকুয়াল না রাদার রাফলি এটা অ্যাপ্রক্সিমেট টু i ডলার মাইনাস i পাউন্ড, এরকম একটা ইকুয়েশন আমরা পাবো। এই জিনিসটা এখানে একটা ডিরাইভেশন হিসেবে আছে। আচ্ছা তোরা এখন বলতে পারি যে এত কষ্ট করে এত ডিরাইভেশন করার দরকারটা কি ছিল, এটা আমি একটু বুঝাই বলি তাহলে। ধর i ডলার ইকুয়ালস টু ছিল 5% আর i পাউন্ড ইজ ইকুয়াল টু ছিল 8%, s এর ভ্যালু ছিল হলো $1.50 পার পাউন্ড,
এফ এর ভ্যালু কত হবে। আচ্ছা, আমি ম্যাথ শুরু করার আগে জাস্ট তোদের কাছ থেকে একটা জিনিস জানতে চাচ্ছি। এই ইকুয়েশনের বেসিসে আমাকে বল যে এই কোশ্চেনে এফ এর ভ্যালু কত হবে, 1.50 এর চেয়ে বড় হবে না ছোট হবে না কি হবে, আমাকে জাস্ট বল এই জায়গা থেকে। আমি এফ এর ছোট ভ্যালু লিখি, হবে, কম হবে। কম হবে, কারণ আই পাউন্ডের ভ্যালু যেহেতু বড়, তাহলে এটা এফ এর ভ্যালুটাকে ছোট করে নিয়ে আসবে। তাহলে ছোট করে আনলে হয়তো 1.48 হলো, 1.48 পার পাউন্ড, এরকম না? এখন আমি যদি তোকে বলি যে এটার পার্থক্যটা কত, মানে আগে ছিল 1.50, এখন এটা হয়ে গেছে 1.48, আমি যদি তোদেরকে বলি যে এখান থেকে পার্সেন্টটা, মানে এটার এই চেঞ্জটার পার্সেন্টেজ কত, তাহলে তোরা কেমনে ক্যালকুলেট করবি? এভাবে করে ক্যালকুলেট করবি না, 1.48 মাইনাস 1.50 ডিভাইডেড বাই 1.50 ইনটু 100, এভাবে করে না ক্যালকুলেশন করবি? বা আমি এভাবে করে বলতে পারি, সরি, যে আগে 1.50 ছিল, এখন এটা 1.48 হয়ে গেছে। আচ্ছা, এখানে এভাবে লিখি, সমস্যা নেই, নেগেটিভ অ্যান্সার আসবে। সো এটা করলে কত আসবে? আচ্ছা, এটা আসতেছে -1.33%। দেখ, এই জায়গাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা দেখ, এদের মধ্যে ডিফারেন্সটা কত, 5% আর 8%, মানে কত, 3%-এর একটা ডিফারেন্স আছে। তাইলে আমার এক্সচেঞ্জ রেটে কত পার্সেন্টের ডিফারেন্স হওয়া উচিত ছিল? 3%। মানে যেহেতু 3% ইয়ে আছে, তাহলে আমার এখানে ভ্যালুটা -3% হওয়া উচিত ছিল, বাট হয়েছে কত, -1.33। তাহলে এখান থেকেও আসলে বোঝা যায় যে আইআরপিটা হোল্ড করে না, কারণ যতটুকু ডেপ্রিসিয়েট করার কথা ছিল ততটুকু ডেপ্রিসিয়েট করে নাই এই ক্ষেত্রে। এখন এইখান থেকে আসলে আমাদেরকে একটা গ্রাফ আঁকতে দেয়, এখান থেকে এসে এই গ্রাফটা এফ মাইনাস এস বাই এস, আর এখানে হলো আই ডলার মাইনাস আই পাউন্ড। সো কনসেপ্ট হলো এরকম যে যদি এদের মধ্যে, মানে এখানে যদি 3%-এর পার্থক্য থাকে, তাহলে ফরওয়ার্ড রেটও 3%-এর চেঞ্জ আসবে, মানে ফরওয়ার্ডেও মানে এফ এর ভ্যালুটা 3% বেড়ে যাবে, যাতে করে তোর এই কম্পেনসেশনটা হয়ে যায় আর কি। মানে আমি যদি ধরে নেই যে আমার এই দেশে আমি আমেরিকাতে ইনভেস্ট করলে 10% আর ইউকেতে ইনভেস্ট করলে 7%, তার মানে 3%-এর যে পার্থক্যটা, এই জিনিসটাকে আমাকে ঠিক করে দেবে কি, আমার ফরওয়ার্ড রেটের কারেকশন এটাকে ঠিক করে দেবে। সো এটাই আর কি আমাদের এখানে কনসেপ্টটা, যে এই কারণেই হলো এই ডিরাইভেশনটা স্যার করছে, যাতে করে এই গ্রাফটা স্যার রাখতে পারে পরে। তারপরে এই রিলেটেড কিছু ম্যাথ আছে, ম্যাথগুলো আসলে সবই সেম। আমি এতক্ষণ ধরে যেভাবে করে বলছিলাম যে আইআরপির ক্ষেত্রে তোর প্রসেসটা সবসময় সেমই থাকবে, যে তুই হলো এটাকে ভাগ করে নিবি লেফট সাইড রাইট সাইডে, তারপরে দেখবি যে কোন পাশে বড় আর কোন পাশে ছোট, যেই পাশে বড় সেই দেশে ইনভেস্ট করবে, আর যেই পাশে ছোট সেই দেশ থেকে বড় করে নিয়ে আসবে। আর 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 কি শেষ। সো আইআরপি থেকে এইগুলাই ম্যাথ, এই কনসেপ্ট। এগুলো একটু বইয়ে একটু ভালো করে দেখে নিস, কারণ আমি জাস্ট ছোট করে বলে রাখলাম যাতে মানে কনসেপ্টগুলো একটু ক্লিয়ার হয় আর কি। আইআরপি নিয়ে আর কিছু বলার নেই। এরপর আমরা নতুন থিওরিতে যাব। সো নতুন থিওরিতে যাওয়ার আগে আমরা 5 মিনিট একটা ব্রেক নেই। উইল স্টার্ট এট 9:50। হ্যালো, আচ্ছা, একটা গ্রাফ দেখছিলাম, ওই যে উপরের ওই জোনের ব্যাপারটা, যে কখন বাই লোকাল ইনভেস্টরস, ফরেন ইনভেস্টরস ফিজিবল না, ওটা এটা এরকম একটা এটা কি মানে স্লাইডে হচ্ছে গিয়ে একটা ইয়া ছিল, কোয়েশ্চেন ছিল যে উইল হোল্ড অর নট ইয়ারটাতে। তোর মাদুরার যে স্লাইড গুলা ছিল, ওই স্লাইডের তোর উইল হোল্ড অর নট আছে, তার আমি স্ক্রিনশটটা তোকে পাঠাই। হ্যাঁ, পাঠাই। আচ্ছা, কেউ যদি একটু ঘুরে আসতে চাও তাহলে আসতে পারো, সমস্যা নেই। আমি গ্রুপেই দেই যদি কেউ হচ্ছে গিয়ে ইয়া করতে চায়, যদি কোয়েশ্চেন মানে সলভ ইয়া হইতেছে। গেছে কি গেছে মনে হয়, হ্যাঁ এই যে এটা।
ট্রানজ্যাকশন কস্টের। ও আচ্ছা, potential cover interest এই স্লাইড কই দিছে? এটাও ডাউনলোড করে নিয়েছি মনে হয়। স্যার কি পড়াইছে স্লাইড এগুলা? না না স্যার তো হচ্ছে কি মাদুরা বই থেকে পড়াই নাই, এগুলো সব রেজনিক থেকে পড়াইছে। আইআরপি সবকিছুই রেজনিক থেকে পড়েছে। আচ্ছা ফারহান, আমি এটা পরে দেখে নিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে বুঝতে পারছি। আচ্ছা আমরা 953 থেকে কিন্তু আমরা পরের টপিকে আসতেছি। ওকে এরপরে আমরা কাজ করব হলো ইয়া নিয়ে,